সত্য ঘটনা অবলম্বনে লেখা। প্রথম দেখায় মেয়ে পছন্দ হয়ে যায় পাত্রপক্ষের। ১ টাকাও যৌতুক নেবে না জানায় তারা। তারা সেদিনই মেয়েকে ছেলের বউ করে নিয়ে যেতে চায়। তবে মেয়ের বাবা রাজি হয় না। সে ছেলের বাড়িঘর ফ্যামিলির সম্পর্কে খোঁজ খবর নিয়ে বিয়েতে আগাতে চায়। ছেলের পরিবারও রাজি হয়ে যায় মেয়ের বাবার কথায়। মেয়ের বাবাকে দাওয়াত দিয়ে যায় ছেলের বাবা। যথারীতি ১ সপ্তাহ পর মেয়ের বাবা তার ভাই ভাতিজাকে সাথে করে নিয়ে যায় ছেলের বাড়িতে। ছেলের বাড়ি ঘর ফ্যামিলি সম্পর্কে খোঁজখবর নেওয়ার পর বিয়েতে মত দেয়। কিন্তু তখন ছেলের বাবা জানায়, আমরা যৌতুক চাই না, ছেলেকেও কিছু দিতে হবে না, কিন্তু মেয়েকে স্বর্ণের চেন আর হাতের বালা দিতে হবে, আর আমরা ছেলের বউ সাজিয়ে নিয়ে আসবো। মেয়ের বাবা তাতেও রাজি হয়ে যায়, যেহেতু ছেলের আর পরিবারের ব্যাকগ্রাউন্ড ভালো। ছেলের ভালো জব করে, স্যালারিও বেশ মোটা অঙ্কের। বিয়ের ডেট ফিক্সড করে মেয়ের বাবা, চাচা, ভাই বাড়ি ফিরে আসে। মেয়ের নাম তানিয়া সুলতানা। বাবা মায়ের বড় মেয়ে, ছোট একটা বোন আছে তামান্না তমা। ভাই নেই। তানিয়া এবার এইচএসসি পরীক্ষা শেষ করেছে, রেজাল্ট বের হয়নি এখনো। ছোট বোন ক্লাস 8-এ পড়ে। আর ছেলের নাম আরাফ আহমেদ। বাবা মায়ের মেজো ছেলে। বড় ভাই আছে আমান আহমেদ, ছোট ভাই আদনান আহমেদ, সবার ছোট বোন মরিয়ম আক্তার। সপ্তাহ পর গরু জবাই করে বিশাল অনুষ্ঠান করে মেয়ের বিয়ে দেন তন্ময় ইসলাম। আত্মস্বজনে বাড়ি ভর্তি, সকলের কোলাহল, গমগমে পরিবেশ। বিয়েতে ছেলের পক্ষ হতে মেয়েকে শুধু স্বর্ণের একজোড়া কানের দুল দেওয়া হয় আটানার, আর কোনো কিছু দেওয়া হয় না। ছেলেপক্ষের সবাই বধূ বেশে তানিয়াকে দেখে অনেক প্রশংসা করে। মেয়েটা আসলে অনেক সুন্দরী, যেমন গায়ের রং তেমন চেহারা। ওদের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েটা তানিয়া। বিয়ে পড়ানো শেষে পুত্রবধূ নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায় বরপক্ষ। বিয়ের 1 মাস পর থেকে তানিয়া বুঝতে পারে তার শাশুড়ি মা ওপরে যতটা ভালো সেজে আছে ততটা ভালো সে নয়। ওর কাছে এসে বড় ছেলের বইয়ের নামে সমালোচনা করে, আবার বড় বউয়ের কাছে গিয়ে ওর নামে সমালোচনা করে। তানিয়া নিজের কানে শুনেছে শাশুড়ি মাকে ওর নামে সমালোচনা করতে। তাই শুধু নয়, ওর শাশুড়িমা আশেপাশের প্রতিবেশীদের নামেও সারাদিন সমালোচনা করতে থাকে। প্রতিবেশীদের থেকে প্রতিবেশীদের জন্য ওনার বেশি টেনশন। সারাদিন কে কি করলো, কার কি হলো, সেসবের খবর তার কাছে থাকে। অন্যের ভালো সহ্য করতে পারে না, হিংসে জ্বলে পড়ে শেষ হয়ে যায়। নতুন বউ তানিয়া নিজের পরিবার, বাড়িঘর, আপরজন ফেলে শ্বশুরবাড়িতে আসতে না আসতেই শাশুড়িমায়ের চোখে খারাপ হয়ে গেছে। অথচ বিয়ে হয়েছে মাত্র 8-10 দিন হয়েছে। বিয়ের 2 দিন পর থেকে তানিয়া নিজের হাতে রান্নাবান্না করে, ঘরের যাবতীয় কাজও করে, যেন শাশুড়িমা কিছু বলতে না পারে। ওর বড় যা কোনো কাজ করতে আগায় না, ছেলেকে নিয়ে সারাদিন নিজের রুমে বসে থাকে। খাওয়ার সময় শুধু রুম থেকে বেরিয়ে খাবার খেয়ে আবার রুমে ঢুকে যায়। ওর ভাসুর সিঙ্গাপুর প্রবাসী, দেবর কাতার প্রবাসী। ওর হাজবেন্ড কোম্পানির জব করে। ননদের বিয়ে হয়ে গেছে আগেই। বাড়িতে 6 জন মানুষ, 6 জনের 2 বেলা রান্না তানিয়ার ঘাড়ে এসে পড়েছে। ভাসুরের ছেলেটা ছোট, 4 বছর বয়স, তার জন্য আলাদা খাবার রান্না করতে হয়। শাশুড়ি মায়ের তবু অভিযোগের শেষ নেই। একটু বসে থাকতে দেখলেই তার শরীর জ্বলে ওঠে। সারাদিন কাজ করতে হবে, তার কথা এমন যে কাজ না থাকলেও কাজ করতে হবে। একটু 19-20 হলেই খিটখিট করে। সামনে কিছু না বললেও আড়ালে দাঁড়িয়ে গালাগালি করে বৃষ্টি ভাষায়। তানিয়া কয়েকবার শুনেছি নিজের কানেই। কিছুদিন পর বুঝতে পারে তার শাশুড়ি এমন আচরণের কারণ। তানিয়ার বাবা মেয়ের বিয়ের পর কেন মেয়ের ঘর ভর্তি করে ফার্নিচার দিল না, তার ছেলেকে কেন বাইক কিনে দিল না, মেয়েকে কেন আরও স্বর্ণের জুয়েলারি দিল না। বাড়ির জায়গাটুকু বাদে আর জায়গা জমি নেই, মেয়েকে ভবিষ্যতেও কিছু দিতে পারবে না। এই বিষয়গুলো নিয়ে সারাদিন গুজর গুজর ফুসুর ফুসুর করে। তানিয়ার সাথে খারাপ ব্যবহারও করতে শুরু করে। অথচ তারা তানিয়ার বাবার সামর্থ্য, অবস্থা দেখেই তানিয়াকে বউ করে এনেছে। তানিয়ার বাবার ইনকাম উপযুক্ত বড় ছেলে নেই, তার একার ইনকামে পরিবার চলে। তার অঢেল সম্পত্তি নেই। নিজের সামর্থ্য অনুযায়ী মেয়েকে স্বর্ণের চেন, হাতের বালা সহ আরও অনেক কিছু দিয়েছে। তানিয়া শুনেছে ওর বড় জায়ের বাবার বাড়ি থেকে বড় জাকে একটা কানাকড়ি সুতো দেয়নি। অথচ তাকে কিছু বলার সাহস পায়নি শাশুড়ি। তবুও চুপচাপ সবকিছু সহ্য করে যায় তানিয়া, কারণ ওর হাজবেন্ড অনেক ভালো একজন মানুষ। এই অল্প দিনের মধ্যে তানিয়াকে অনেক ভালোবেসে ফেলেছে। মানুষটা শান্ত স্বভাবের, সেই সাথে মনের দিক থেকে অনেক ভালো। আর তার কোনো অভিযোগ নেই তানিয়াকে নিয়ে, বরং অনেক খুশি তানিয়াকে নিজের বউরূপে পেয়ে। একটু লাজুক প্রকৃতির ছেলেও বটে। তানিয়া ওর হাজবেন্ডকে ভালোবেসে ফেলেছে। তার কেয়ারিং মনোভাব তানিয়াকে মুগ্ধ করে। সকালে অফিসে চলে যায়, ফিরতে ফিরতে সন্ধ্যার আগে আগে ফেরে। সারাদিন তানিয়ার শাশুড়ি আর বড় জায়ের সাথেই থাকতে হয়। বড় জা ভীষণ চালাক চতুর মহিলা। তানিয়ার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে নিজের আর ছেলের সব কাজ ওকে করিয়ে নেয়। নিজে সারাদিন বসে বসে ফোনের স্ক্রিনে ডুবে থাকে। মাঝখানে অনেকগুলো দিন পেরিয়ে যায়। তানিয়ার ও হাজবেন্ডের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে। তানিয়া বলতে পাগল ওর হাজবেন্ড। অনেক রোমান্টিকও বটে লোকটা,
আগের মতো আর লাজুকতা নেই। বউকে একা পেলেই যখন তখন চেপে ধরে চুমু খায়। তানিয়া রাগারাগি করলেও লাভ নেই, সে নিজের মর্জির মালিক। সে এমন সময় চেপে ধরে যখন কারো আসার সম্ভাবনা নেই। রাগারাগি করলেও আরাফের পাগলামিগুলো ভালো লাগে তানিয়ার। সব মেয়েই চায় এমন একজন লাইফ পার্টনার। কিন্তু এসব কিছুর মাঝে তানিয়ার ভীষণ খারাপ লাগে শাশুড়ি মায়ের কথাগুলো। এমনভাবে সে কথাগুলো বলে যে তানিয়ার কলিজা ফেটে যায়। কিছু বলতেও পারে না, সহ্য করতেও পারে না, তবুও চুপ করে থাকে, কাউকে বলে না। যখন ওর বাবা মাকে তুলে গালাগালি করে তখন তানিয়ার মরে যেতে ইচ্ছে করে। তার বিশ্রী ভাষা তানিয়ার কানে গরম সীসা ঢালার মতো লাগে। যখন ফকিন্নির বাচ্চা বলে গালি দেয় তখন তানিয়ার চিৎকার করে বলতে ইচ্ছে করে, আপনারা তো আমার বাবা মায়ের অবস্থা দেখিয়ে আমাকে এনেছিলেন, দেখতে গিয়ে আমাকে বোর করে নিয়ে আসার জন্য উতলা হয়ে উঠেছিলেন, তাহলে এখন এত অভিযোগ কেন? কেন আমার সামনে আমার বাবা মাকে তুলে গালাগালি করেন? আমাকে বকতে গেলে কেন আমার 14 গোষ্ঠীকে টেনে আনেন? বলতে ইচ্ছে হলে বলতে পারে না তানিয়া। বলেই শাশুড়িমা বলবে বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস হয়েছে, তাতে মুখে মুখে তর্ক করে, তখন আরও বেশি বেশি গালাগালি করবে। তানিয়া সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির যত কাজ করতে পারে তাই করে। রান্না করা, থালা বাসন ধোয়া, ঘর মোছা, শ্বশুর শাশুড়ির কাপড় চোপড় ধুয়ে দেয়। তবু নাকি তানিয়া কোনো কাজ করে না। অথচ তানিয়ার বড় যা কোনো কাজই করে না, তবু তাকে কিছু বলার সাহস পায় না শাশুড়ি। কারণ তাকে কিছু বললেই সে সাথে সাথে তার হাজবেন্ড আমানকে সব বলে দেয়। আর আমান ফোন করে মায়ের সাথে রাগারাগি করে। ছেলের ভয়ে কিছু বলার সাহস করে না শাশুড়ি আসমা বেগম। মেজো ছেলের বউ চুপচাপ শুনে কাউকে কিছু বলে না, আরাফের কাছে অভিযোগ করে না কখনো। সেই জন্যেই আরও সাহস পায় আসমা বেগম। আরাফও মায়ের এই রূপ সম্পর্কে অবগত নয়। ওর সামনে আসমা বেগম দুধে ধোয়া তুলসী পাতা। তার মতো ভালো শাশুড়ি দুনিয়ার দুটো নেই। এই কারণে আরও কিছু বলে না তানিয়া আরাফকে। বললে হয়তো আরাফ বিশ্বাস করবে না, বা মায়ের সম্পর্কে এমন কিছু জানতে পারলে কষ্ট পাবে। কারণ আরাফ ওর মাকে অনেক বেশি ভালোবাসে। দিনের পর দিন শাশুড়ি মায়ের মানসিক অত্যাচার মুখ বুজে সহ্য করে যায় 19 বছর বয়সী তানিয়া। নিজের ভেতরের কথাগুলোকে কাউকে বলতে পারে না, বাবা মাকে কিছু বলে না, কারণ তারা শুনলে কষ্ট পাবে, টেনশন করবে। আরাফকে কিছু বলে না। হাজার মন খারাপের মাঝেও মুখে হাসি ফুটিয়ে থাকে। সারাদিনের কষ্টগুলো বিলীন হয়ে যায় আরাফের ভালোবাসা পেয়ে। আরাফ ওকে অসম্ভব রকমের ভালোবাসে। মাঝে মধ্যে ওর মুখ দেখে জিজ্ঞেস করে কি হয়েছে, হাসি মুখে না করে তা নিয়ে কিছু হয়নি। বইয়ের মিথ্যে হাসি ধরতে পারে না আরাফ। এভাবেই দিন এগিয়ে যায়। দেখতে দেখতে 2020 সালে বাংলাদেশে মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে যায়। লকডাউন ঘোষণা করা হয়। ঘরবন্দি হয়ে পড়ে পুরো দেশবাসী। আরাফ জব পাওয়ার পর থেকে নিজের ইনকামের টাকা বাবার অ্যাকাউন্টে জমা করে দিত। শুধু নিজের হাত খরচের জন্য অল্প কিছু টাকা রেখে দিত নিজের কাছে। করোনার সময় আরাফ বুঝতে পারে কত বড় ভুল সে করে এসেছে এত কাল ধরে। করোনার সময় ওর হাত ফাঁকা, একটা কানাকড়ি নেই হাতে, জব নেই, স্যালারিও নেই, সব টাকা বাবার অ্যাকাউন্টে। অতি প্রয়োজনে বাবার কাছে 100 টাকা চাইলেও টাকার জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেকক্ষণ। বাবার রাগের দৃষ্টির শিকার হতে হয়েছে। তবুও নিশ্চুপ আরাফ, উপায় নেই, টাকাটা তার প্রয়োজন। অন্য কারো কাছে হাত পাততে সে পারবে না। বাবার অ্যাকাউন্টে তো ওর নিজের টাকায়, সেই টাকা চাইতে লজ্জা কোথায়? তাই তো চাইতো সেই টাকা। দেখতে দেখতে রমজান মাস পেরিয়ে ঈদ চলে আসে। বউকে নতুন কাপড় চোপড় কিনে দেবে ভেবেছিল। বিয়ের পর প্রথম ঈদ। তানিয়া আরাফকে অনেকবার না করে তার কিছু লাগবে না। মায়ের লম্বা লম্বা ভাষণ শোনার পর আর কিনে দেয় না আরাফ নিজেও। সেদিন মলিন চোখে তানিয়ার মায়াবী মুখের দিকে তাকিয়েছিল আরাফ। মেয়েটা বিয়ের পর আজ অব্দি নিজের মুখে কিছু চায়নি। আর একদিন বাকি আছে ঈদের। চুলদাড়ি কাটতে হবে। আরাফের হাতে টাকা নেই। মাথা নিচু করে তবুও বাবার কাছে আবার টাকা চায়। খুচরো টাকা না থাকায় 500 টাকার একটা নোট দিয়ে দেয়। চুল দাড়ি কামিয়ে যে টাকা বেঁচেছিল সেটা আর ফেরত দেয় না আরাফ, নিজের কাছে রেখে দেয়। সেটা নিয়ে আরাফের বাবা মাঝহার ইসলাম রেগে থাকেন। মুখ ফুটে ছেলের কাছে বেঁচে যাওয়া টাকা চাইতেও পারে না, কিছু বলতেও পারে না। শ্বশুরের কথা আর আচরণে তানিয়া বুঝতে পারে টাকা ফেরত না দেয় এমন করছে। তানিয়া আরাফকে বলে টাকা ফেরত দিয়ে দিতে, তবে আরাফ ফেরত দেয় না। পরের দিন ঈদের সালাত আদায় করতে যাওয়ার সময় আরাফর বাবাকে ডাকে ঈদগাহ মাঠে যাওয়ার জন্য। তবে মাঝহার ইসলাম নিজের রুম থেকে বের হয় না, নামাজ আদায় করতেও যায় না। মাত্র কয়েকশো টাকার জন্য সে নামাজ আদায় না করে রুমে বসে ফুঁসতে থাকেন। অথচ গত 2 বছর ধরে স্যালারির সব টাকা আরাফ তার অ্যাকাউন্টে দিয়েছে। যখন যত টাকার প্রয়োজন হয়েছে তুলে তুলে খরচ করেছে। আরাফ টু শব্দ করেনি। এখনও যখন জবলেস, হাতে টাকা নেই, নিজের ইনকামে টাকা নিজে খরচ করবে তাও পারবে না। ছোট থেকে আরাফ পরিবারের সাপোর্ট ছাড়া পড়াশোনা করে গেছে। টিউশনি, পার্ট টাইম জব করে পড়াশোনার খরচ, তার পাশাপাশি বাড়িতেও কিছু টাকা দিয়েছে।
বাড়ির সবাই চেয়েছে আরাব পড়াশোনা করে সময় অপচয় না করে বিদেশে চলে যাক, কিন্তু আরাব যায়নি। বাড়ি থেকে প্রতিনিয়ত চাপ দেওয়া হতো পড়াশোনার মতো ফালতু বিষয়টা ছেড়ে প্রবাসে পাড়ি জমা, তাহলে বিদেশ থেকে মাসে মাসে ডলার আসবে। কিন্তু আরাফের জেদের সাথে পারেনি কেউ। আরাফ নিজের প্রতিষ্ঠায় এত দূর এসেছে, আর এখন জবলেস থাকায় বাবার কাছে হাত পেতে পেতে 200 কোটি টাকা নিতে হচ্ছে। তাতেও বাবার মুখের দিকে তাকানো যায় না, যেন তার ইনকামের টাকা আরাফ ছিনিয়ে নিচ্ছে। তাদের ধারণা আরাফের কাছে টাকা থাকা সত্ত্বেও আরাফ ওনাদের কাছে চায়। আরাফ বেতনের সব টাকা তাদের দেয় না। শ্বশুর শাশুড়ির গালাগালি কানে ভেসে আসে তানিয়ার, ওর জন্য নাকি আরাফ টাকা ফেরত দেয়নি, ওই নাকি দিতে নিষেধ করেছে। এদের দিনেও শ্বশুর শাশুড়ির কথার আঘাত থেকে রেহাই পায় না তানিয়া। তানিয়ার দুই চোখ বেয়ে গড়িয়ে পড়ে উষ্ণ গরম নোনা জল। এদের দিনটা মন খারাপে কেটে যায় তানিয়ার। আরাপও বুঝতে পারে সবকিছু, তবুও চুপ করে থাকে। এদের দিন কোনো ঝামেলা রাগারাগি রেশারেশি চায় না। আরাব বরাবর শান্তিপ্রিয় মানুষ। ঈদের পরের দিন ছোট বোন মরিয়ম আসে জামাই নিয়ে বাবার বাড়িতে ঘুরতে। সেই সুবাদে ভালো মন্দ রান্না করতে বলে আসমা বেগম। রান্নার জন্য সকল কিছু গুছিয়ে দেয় তানিয়া। আজ বড় যা রান্না করবে। যেদিন মাংস পোলাও বিরিয়ানি আর ভালো মন্দ রান্না করা হয়, সেদিন বড় যা রান্না করে নিজের পছন্দ মতো। তবে তাকে সব কিছু গুছিয়ে দিতে হবে রান্নার জন্য। সে শুধু রান্নাটাই করবে, অন্য কিছু না। শাশুড়ি ব্লেন্ডারে ব্লেন্ড করা মশলা দিয়ে রান্না করা খাবেন না। তার পাটায় বাটা মশলা ছাড়া তরকারি ভালো লাগে না। বেশি করে বেটে ফ্রিজে রেখে দিলেও ভালো লাগে না। রোজ রোজ টাটকা বাটতে হবে, তারপর রান্না করতে হবে সেই মশলা দিয়ে। বাধ্য হয়ে তানিয়ার রোজ রোজ শিলপাটায় মশলা বাটে। আজকে মশলা বেটে পেঁয়াজ মরিচ সহ রান্নার সব উপকরণ গুছিয়ে দিয়ে বড়জার পাশে দাঁড়িয়ে রইল। বড়জা রান্না চাপায় চুলা আর তানিয়া এটে সেটা এগিয়ে দেয়। রান্না শেষে তানিয়া সব গুছিয়ে রাখে ডাইনিং টেবিলে। নোংরা অপরিষ্কার থালা বাসন, হাঁড়ি পাতিল, সসপ্যান, কড়াই, ফ্রাই প্যান ধুয়ে শুকাতে দেয়। বড়জা রান্না শেষ করে নিজের রুমে চলে গেছে। রান্নাঘর পরিষ্কার করে মুছে রেখে গোসল করতে যায় তানিয়া। দুটোর পরপর ডাইনিং রুমে উপস্থিত হয় সবাই। জগ ভরে পানি এনে টেবিলে রাখে তানিয়া। আসমা বেগম, মেয়ের জামাই মাঝহার ইসলাম আর আরাফকে খাবার বেড়ে দেন। বড়জা নিজের ছেলের জন্য দেখে দেখে ভালো ভালো মাংস, ডিম, পোলাও প্লেটে বেড়ে নিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। যে পরিমাণ খাবার বেড়ে নিয়ে গেছে, সেই খাবার তার ছেলে 3 বারে খেয়েও শেষ করতে পারবে না। স্ত্রীকে রেখে খেতে ইচ্ছে না করলেও মুখ বুজে খেয়ে নেয় আরাফ। যেহেতু মা ভাবি খায়নি, তাদের সাথেই খাবে। 4জন খাওয়া শেষ করে টেবিল থেকে উঠে বসার রুমে চলে যায়। তানিয়া ইটো প্লেট বাটিতে নিয়ে ধুয়ে নিয়ে আসে। বড়জা খালি প্লেট হাতে নিয়ে নিজের রুম থেকে বেরিয়ে আসে। খাবার বাড়ার সময় দেখা যায় অল্প তরকারি আছে। খাসির মাংস পুরোটাই শেষ, একটা ডিমও নেই। দুটো মাছ ভাজা পড়ে আছে প্লেটে, অথচ জন প্রতি 1 পিস করে ডিম সিদ্ধ করে ভাজা হয়েছিল। মাছও জন প্রতি দিয়েও 2টো বেশি ছিল। খাসির মাংস ছিল 1 কেজি, গরুর মাংস ছিল 1 কেজি, দেশি মুরগির রোস্টের শুধু ঝোল পড়ে আছে বাটিতে। সেসব দেখে বড়জায়ের মুখে রং পরিবর্তন হয়। রাগ হলেও চুপ রইল। 3জনের প্লেটে পোলাও বেড়ে দেয় বড়জা। মাছ দিতে গিয়ে দোটানায় ভোগে। তবু একটা শাশুড়ি মায়ের প্লেটে অন্য একটা নিজে অর্ধেক নেয়, বাকি অর্ধেক তানিয়াকে দেয়। শাশুড়ি মাকে বলে তরকারি বেড়ে দিতে। সে বড় বউয়ের প্লেটে দেখে দেখে মাংস তুলে দেন, নয়তো বড় বউ সিঙ্গাপুর খবর পাঠিয়ে দেবে। এমনিতেই খাসির মাংস, রোস্ট আর ডিম শেষ। মেজো বউয়ের প্লেটে দিতে গিয়ে আর কিছুই থাকে না দেখা যায়। নেড়ে ছেড়ে তেল হাড্ডি আরেকটা টুকরো দিয়ে প্লেটের একপাশে ভর্তি করে দেন। তিনি গরুর মাংস খান না। নিজের জন্য একটা বাটিতে আলাদা করে খাসির মাংস তুলে রেখেছিলেন। সবটুকু তরকারি নিজের প্লেটে ঢেলে নেন একেবারে। চুপচাপ খায় সবাই। বড় যা ছোট যার প্লেটের দিকে তাকায়। তার হয়তো একটু খারাপ লাগলো। মেয়েটা সকাল থেকে খেটে খুঁটে সবকিছু গুছিয়ে দিল, অথচ ওর জন্যই কিছু নেই। নিজের প্লেট থেকে বড় একটা টুকরো তুলে দেয় ছোট জায়ের প্লেটে। তানিয়া নিতে না চাইলেও জোর করে দেয়। সে তো ছেলের জন্য বেশি বেশি নিয়েছিল। ছেলেদের অর্ধেকও খায়নি, সবাই জানে। বাকিটা তো সে নিজেই খেয়েছে, তাই হয়তো ছোট যাকে একটা টুকরো তুলে দিল। খাঁটি দুধের অল্প করে পায়েস রান্না করেছিল। 1 চামচ পায়েস পড়ে আছে বাটিতে। খাওয়া শেষ করে পায়েসের বাটি নিয়ে ফ্রিজে রেখে দেয় বড়জা। তার ছেলেকে পরে খেতে দেবে। প্লেট বাটি গুছিয়ে ধুয়ে রেখে দেয়। টেবিল পরিষ্কার করে নিজের রুমে যাওয়ার জন্য আগাতেই বড়জায়ের ডাক কানে ভেসে আসে। নিজের রুমে না গিয়ে বড়জায়ের রুমের দিকে এগিয়ে যায়। ভেতরে প্রবেশ করে দেখে বড়জা বেডে বসে রাগে ফোঁসফোঁস করছে। বুঝতে পারে তার রাগের কারণ। ঘন্টার পর ঘন্টা ধরে আগুনের সামনে দাঁড়িয়ে গরম সহ্য করে রান্না করলো, অথচ খাওয়ার সময় খাবার নেই। শাশুড়ি প্রত্যেকবার এমন করেন। এমনিতে তো ভালো মন্দ রান্না করতে দেন না কখনোই। ভীষণ কৃপণ তিনি। মেপে মেপে দেন রান্না করার জন্য। আর যখন মেয়ের জামাই বাড়িতে আসে, তখন বিভিন্ন ভালো ভালো আইটেম রান্না করতে দেন। আর খাওয়ার সময় সব খাবার তাদের প্লেটে তুলে দেয়। বাড়িতে যে ছেলের বউ আছে সেই চিন্তা তার নেই।
পরের মেয়েকে কেন খাওয়াবে? হ্যাঁ ভাবি বলেন। তরকারি আলাদা সরিয়ে রেখেছে। না, ওই বুড়োর হাই প্রেশার। তারপরে দুধ, ডিম, গরুর মাংস ঠেলতে থাকে গিলার মধ্যে। গিলবে গিলবে আর বলবে ভালো লাগে না, প্রেশার বেড়ে গেছে। ওই শয়তান বুড়ি কোন আক্কেলে এক টেবিলে বসে আমাদের দুজনকে ছাড়া খাসির মাংস একা খেলো। ও নিজের মেয়ে তো ঠিকই ঠেলে ঠেলে গিলিয়েছে। আর কিছু বলতে পারি না, রাগে তার শরীর কাঁপছে। নিজের মেয়ের বেলায় 16 আনা, আর অন্যের মেয়ের বেলায় 4 আনাও না। একটু পর আবার রাগের চোটে অনেক কিছু বলে তানিয়ার কাছে। তানিয়া নিশ্চুপ হয়ে সব শোনে। কিবা বলবে, অভ্যাস হয়ে গেছে সবকিছু। নিজের রুমে ফিরে আসে তানিয়া। বেডে গম্ভীর হয়ে বসে আছে আরাব। খাবার খাওয়ার সময় দেখেছে তার মা কি করেছে। আরাব বেশি মাংস খায় না, তেল মশলা দেওয়ার খাবারও বেশি খায় না, 2-3 টুকরোর বেশি মাংস খায় না কখনোই। বাড়িতে দুজন বউ আছে, সেই কথা যেন ওর মা ভুলেই গিয়েছিল। বোনজামাইয়ের সামনে কিছু বলতে পারেনি। তার মা এমনটা কিভাবে করলো? এমনিতেই সকলের সাথে বসে খুব একটা খাওয়া হয় না আরাফের। ছুটির দিনে 2-1 বেলায় একসাথে খাওয়া হয়। তাছাড়া বাকি দিনগুলোতে একাই বেশি খায়। তার মা কি সবসময় এমন করে, নাকি আজকেই করলো শুধু? আরাফ তানিয়াকে জিজ্ঞেস করে অনেকবার এই ব্যাপারে। তানিয়া নিশ্চুপ থাকে। যা বোঝার আরাফ বুঝে যায়, আর কিছু জিজ্ঞেস করে না। পরের দিন বড়জা বাপের বাড়ি চলে যায়। তার বাবা এসেছিল নেওয়ার জন্য। তানিয়ার বাবা তানিয়া আর আরাফকে নেওয়ার জন্য আসতে চাইলে মাঝহার ইসলাম আর 2 দিন পর আসতে বলে। কারণ তার মেয়ে এসেছে, মেয়েকে রান্না করে খাওয়াবে কে? বড় বউ তো চলে গেছে। পরের দিন সকালে বাড়ির বাইরে ময়লা ফেলতে যায় তানিয়া। তখন কানে ভেসে আসে শাশুড়ি মায়ের গলার স্বর। শাশুড়ি প্রতিবেশীর কাছে তানিয়া নামে সমালোচনা করছে, সেই সঙ্গে বিশ্রী ভাষায় গালিগালাজ করছে। তার কারণ হলো তানিয়া গতকাল রাতে বাড়তি ভাত ফ্রিজে তুলে না রেখে ঘুমিয়ে পড়েছিল। ভাত গরম ছিল, তাই ভেবেছিল ঠান্ডা হলে ফ্রিজে তুলে রাখবে। ক্লান্ত শরীর বেডে এলি দিতেই ঘুমিয়ে পড়েছিল তানিয়া। ভাত আর ফ্রিজে তুলে রাখা হয়নি। শাশুড়ি দেখেছে ভাত বেশি হয়েছে। ভাতের বোল থেকে বেড়ে ছোট বাটিতে করে ফ্রিজে রাখতে হবে, তাই আর রাখেনি নিজে। পানি ঢেলে রেখে দিয়েছিল। তানিয়া কেন ভাত ফ্রিজে রাখেনি সেটাই ওর দোষ। এই পান্তা ভাত কেন কে খাবে? অনেক বাজে বাসায় গালিগালাজ করতে থাকে আসমা বেগম। জোয়ান মেয়ের এত কিসের ঘুম? একদিন না ঘুমালে মরে যাবে। সারাদিন কোনো কাজকর্ম করে না, শুধু শুয়ে বসেই তো দিন পার করে। তানিয়াকে গালাগালিজ করতে করতে ওর বাবা মাকেও গালিগালাজ করতে শুরু করে। প্রতিবেশী মহিলাও আসমা বেগমের সাথে তাল মিলাচ্ছে। সব শুনে তানিয়া নিশ্চুপ হয়ে বাড়ির ভেতর প্রবেশ করে। আবার সকালে রুম থেকে বেরিয়ে আসতেই আসমা বেগম হাজারটা কথা শুনিয়ে দিয়েছিলেন ভাতের জন্য। সেই সব মেনে নিলেও এই কথাগুলো মানতে পারছি না। একজন মানুষের ভাষা এত বিশ্রী হয় কিভাবে? তানিয়ার কলিজা ফেটে যাচ্ছে এইসব কথা শোনার পর। কেন শুয়েছিল ভাত ফ্রিজে না রেখে? একা হাতে রান্না শেষ করে তানিয়া টেবিলে খাবার সাজিয়ে দিয়ে নিজের রুমে চলে আসে। আরাপ মাত্রই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওয়াশরুমে থেকে বেরিয়েছে। বউকে সামনে পেয়েই আদর করে রুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে আসে। বাবা, বোন আর বোনের জামাই আগে থেকেই বসে আছে। খাওয়াও শুরু করেছে তারা। নিজেও চেয়ার টেনে বসে আরাপ। 3 জন খেয়ে উঠে যায়। আরাপ আস্তে আস্তে খাচ্ছে। তানিয়া রাসমে বেগম খাবার খেতে বসে। তানিয়া পান্তা ভাতের বাটিটা সামনে নিয়ে বসে। আরাপ অবাক হয়ে তাকিয়ে থাকে কিছু সময়। গরুর মাংস, গরম ভাত, মাছ ভাজা রেখে পান্তা ভাত কেন খাচ্ছে? আসমা বেগম গরম ভাত প্লেটে বেড়ে সামনে দিয়ে গরম ভাত খেতে বলে। পান্তা ভাত খেতে নিষেধ করে বারবার। আরাপ নিজেও নিষেধ করে। সামনে থেকে পান্তা ভাতের বাটি সরিয়ে নেওয়ার চেষ্টা করে, তবে তানিয়া ছাড়ে না। আরাপের হাত সরিয়ে দিয়ে খেতে থাকে এক মনে। একটা কথাও বলে না। আরাপ আর কিছু বলে না। বুঝতে পারে নিশ্চয় ওর মা এমন কিছু বলেছে যার জন্য তানিয়া পান্তা ভাত খাচ্ছে। আসমা বেগম বারবার নিষেধ করতে থাকে পান্তা ভাত না খেতে। তানিয়া তার দিকে চোখ তুলে তাকায় না পর্যন্ত। কিছুক্ষণ আগে যা যা বলেছে সে সব শোনার পরেই গরম ভাত আর তানিয়ার গলা দিয়ে নামবে না। পান্তা ভাত নষ্ট হবে বলে তো এত কথা। পান্তা ভাতই খাবে। বউকে পান্তা ভাত খেতে দেখে আরাপের গলা দেওয়ার খাবার নামতে চায় না। তবুও খাবার নষ্ট হবে বলে জোর করেই পানি দিয়ে গিলে যায়। রুমে প্রবেশ করতে আরাফ তানিয়াকে জিজ্ঞেস করে পান্তা ভাত খাওয়ার কারণ। 10-12 বার জিজ্ঞেস করার পরে বলে কিছু না। তানিয়া আরাপও নাছরবান্দা। শেষ পর্যন্ত না পেরে সব বলে দেয় তানিয়া। তার মা কি বলেছে সকালে। সব শোনার পর কিছু সময় চুপ করে থাকে আরাপ। কষ্ট হয়, খারাপ লাগে। তানিয়াকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করার নেই ওর কাছে। মাকে কিছু বলতে গেলেও উল্টো তানিয়ার দোষ হবে। বলবে তানিয়া তার ছেলেকে উস্কে দিয়েছে তার বিরুদ্ধে। সাফ সাফ না করবে সে সব কিছুই বলেনি সে। কয়েকদিনেই বেশ চিনে গেছে নিজের মাকে। ওর কাছে ওর বইয়ের নামে সমালোচনা করে এখন। আরাপ রাগ দেখালে আর কিছু বলে না। ছেলে বইয়ের জন্য মায়ের সাথে কেন রাগ দেখাবে? সেখানেও তানিয়ার দোষ। তানিয়া তার ছেলেকে কালো জাদু করেছে, তাই ছেলে বউ পাগল। এ কথাও শুনেছে তানিয়া।
প্রতিবেশীদেরকে বলার সময়। আসমা বেগম মনে করেন তার দুই ননদ দেবরের বউ আর যাদের সে দেখতে পারে না তারা তাদেরকে কালো জাদু করে। সে মনে প্রাণে এটাই বিশ্বাস করে। ননদ দেবরের বাড়ি থেকে খাবার কিছু দিলে না খেয়েও সব খাবার ফেলে দেয়। বাড়ির অন্য কাউকে খেতে দেয় না। শত শত প্লেট খাবার যে ময়লার পুকুরে ফেলেছে হিসেব নেই। এসবের হিসেব তো একদিন দিতেই হবে। পরের দিন আরাফ মাঝহার ইসলামের কাছে 2000 টাকা চায়। মুখের ওপর মাঝহার ইসলাম বলেন, টাকা নেই আমার কাছে। টাকা কেন থাকবে না? শেষ হয়ে গেছে। ব্যাংকে তো আছে। ব্যাংকেও নেই। কেন, কি হয়েছে এত টাকা? আমার টাকা কি হয়েছে সেটার হিসেব আমি তোকে দেবো কেন? তোমার টাকার কথা তো আমি বলিনি। আমি বলেছি সোনালী ব্যাংকের কথা। সেখানে তো আমি টাকা রেখেছি। কে বলেছি সেখানে তোর টাকা? আমার অ্যাকাউন্টে আমার টাকা। ব্যাংকে আমি রেখেছি, আমি উত্তোলন করেছি। আমার টাকা আমি খরচ করেছি, তোর কি? ওই টাকা তুমি রেখেছিলে? হ্যাঁ, আমি রেখেছিলাম। তোর টাকা হলে এখন 2 টাকা ব্যাংকে রেখে দেখা। আরাফ কিছু না বলে নিজের রুমে চলে আসে। আরাফের থমথমে মুখ দেখে তানিয়া বুঝতে পারে কিছু হয়েছে। জিজ্ঞেস করলেও কিছু বলে না আরাফ। ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, ব্যাগ গুছিয়ে তৈরি হো নাও, একটু পর বের হব। বেলা তখন 12টা। আরাফের আর শ্বশুর শাশুড়ির কাপড় চোপড় বিছানার চাদর ধুয়ে ছাদে শুকাতে দিয়ে আসে। মাথা ঘুরছিল, তাই একটু শুয়েছিল। হঠাৎ ঝলমলে আকাশে কালো মেঘের আবির্ভাব ঘটে। আসমা বেগম ড্রয়িং রুমে দাঁড়িয়ে চিল্লাচিল্লি শুরু করে। তানিয়া দ্রুত রুম থেকে বেরিয়ে ছাদে কাপড় চোপড় সব নিয়ে আসে। বিকেলের রান্নাও একা হাতেই করে। মাগরিবের আজানের আগে আগে বিশ্রী ভাষায় বড় গলা করে গালিগালাজ শুরু করে দেয় আসমা বেগম। চ্যাংরা মেয়ের কিসের জন্য দিনের বেলায় শুতে হবে? ওই কিসের আলসেমি? সারাদিন কি কাজ করে? তানিয়ার ওর মাকে এমন সব ভাষায় গালি দেয় যা এখানে প্রকাশ করা যাবে না। ফকির বাচ্চা, খান কি, মাগি, বাচ্চা এসব তো বলে। সাথে এর চেয়ে বিশ্রী ভাষায় গালিগালাজ করে যা হয়তো পৃথিবীতে আর কেউ বলেনি কখনো। মুখ দিয়ে যা আসে তাই বলে গালিগালাজ করে। ছোট চাচি শাশুড়ি এসেছিল, সেও শুনে সব কিছু। বাড়িতে যখন মাঝহার ইসলামও ছিল, সেও নিজের বউকে কিছুই বলে না। নিশ্চুপ হয়ে সব শুনে তানিয়া। টু শব্দ না করে রাতের খাবার খেয়ে নিজের রুমে চলে যায়। না খেলেও আবার গালিগালাজ শুনতে হবে। এখন না খেলেও পরে তো খেতেই হবে। সেজন্য খাবারের সাথে রাগ দেখিয়ে লাভ নেই। রাতে আরাফ বাড়িতে আসলে তার মা অভিযোগের ঝুলি খুলে বসে। তখন সেখানে বড়জার শাশুড়ি ছিল। আরাফের সামনেও তানিয়ার বাবা মা তুলে গালিগালাজ করে। বারবার থামাতে চেয়েও থামাতে পারে না আরাফ। কি হয়েছে জিজ্ঞেস করলে বলে, দুপুরের ছাদে কাপড় চোপড় শুকাতে দিয়ে সে শ্যাটা ছড়িয়ে শুয়ে পড়েছে। আকাশে যে মেঘ করেছে, বৃষ্টি হবে সেদিকে নজর নেই। বড়জা বলে, কয়টা কথা শুনিয়েছি, তা এখন তেজ দেখিয়ে নিজের রুমে গিয়ে শুয়ে রয়েছে একা একা। আরও অনেক কিছু বলে। আরাফ সেদিকে কান দেয় না। মায়ের দিকে তাকিয়ে বলে, ছাদ থেকে কাপড় চোপড় এনেছে কে? তানিয়া। সকালে রান্না করেছে কে? তানিয়া। বিকেলে রান্না করেছে কে? তানিয়া। ঘরদোর ঝাড়ু দেওয়া, মোছা, থালা বাসন, হাঁড়ি পাতিল কে ধুয়েছে? তানিয়া। সব কিছুই তানিয়াই করেছে। তাহলে তোমরা সারাদিন বাড়িতে কি করেছো? ছাদ থেকে কাপড় চোপড়গুলোই আজ নিয়ে আসতে পারো নি? সব কিছু তানিয়া করছে, তারপরেও ওকে কিভাবে বকাবকি করছো? আবার আমার কাছে বিচারও দিচ্ছ? ওকে কি মানুষ মনে হয় না তোমাদের? ওকে কি রোবট মনে হয় তোমাদের? ওর বয়স বা কত? 20 বছর হয়নি এখনো। এত অভিযোগ কেন তোমাদের? কিছু বলতে পারে না আসমা বেগম। তানিয়া খেয়েছে শুনে তাই আরাফ নিজেও খাবার বেড়ে খেয়ে রুমে চলে আসে। রুমে এসে দেখে রুম অন্ধকার করে শুয়ে আছে তানিয়া। ঘুমিয়ে গেছে নাকি কাছে। ফোনের টর্চ অন করে ডোর লক করে বেডের কাছে এগিয়ে আসে, দাঁড়ায়। বুঝতে পারে তানিয়া ঘুমায়নি। কোনো কথা না বলে বেডে শুয়ে তানিয়াকে বুকে জড়িয়ে ধরে। স্বামীর আলিঙ্গন পেয়ে তানিয়ার কষ্টগুলো বেরিয়ে আসতে চায়। আদর খেয়ে চুমু খায়, মাথায় পিঠে হাত বুলায়, আবার শক্ত করে জড়িয়ে ধরে। তারপর জিজ্ঞেস করে তার মা কি বলেছে। অল্প কিছু কথা বলে বাকিগুলো আর বলতে পারে না। আজ ভীষণ কান্না পাচ্ছে। কান্নার কারণে কথাগুলো বের হচ্ছে না ভেতর থেকে। আরাফ শক্ত করে জড়িয়ে ধরে বুকে। তারপর বলে, তুমি তো জানোই মা পাগল, মাথা খারাপ। সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এমন কিছু বলতে পারে না কখনোই। কি করব বলো? কত কিছুই তো বলে, তাকে কোনো কথাই শোনে না। আমাকেও তো বিশ্রী ভাষায় গালিগালাজ করে মাঝে মধ্যে। অথচ নির্বোধ মানুষ বুঝতে পারে না সে নিজে নিজেকে গালিগালাজ করে। কিছু না বলে স্বামীর বুকে মুখ গুজে গুমড়ে গুমড়ে কাঁদে তানিয়া। স্ত্রীর কান্নায় আরাফের বুক ফেটে যায়। এবারের মানুষদের কিছু বলে লাভ নেই। কিছু বললে তারা উল্টো মনে করে। মাঝখানে কয়েকদিন পেরিয়ে যায়। প্রেগনেন্সি টেস্ট করে জানতে পারে তানিয়া প্রেগনেন্ট। বাড়ির সবাই ভীষণ খুশি। তানিয়া প্রেগনেন্ট হবার কয়েকদিনের মধ্যেই আরাফ পুনরায় জবে জয়েন করে। বাড়ির সব কাজ তখনও তানিয়াকে দিয়েই করায়। বড়জা নিজের রুমে বসে বসে সারাদিন ফোনে ডুবে থাকে। বিভিন্ন ছেলেদের সাথে চ্যাটিং করে, কলে কথা বলে। নিজের খেয়ালও রাখে না ঠিক মতো।
তানিয়াকে ঘুরে ফিরে বলে খাইয়ে দিতে। অষ্টমে গেলেও ওকে ফ্রেশ করে দিতে হয়। শ্বশুর শাশুড়ির কাপড় চোপড় কোনোদিন ধুয়ে দেয় না, রুম মুছে দেয় না, বিছানার চাদর ধুয়ে দেয় না, কোনো কাজই করে না। অশান্তি যেন না হয় সেজন্য তানিয়া নিজেই সব কাজ করে দেয়। বাড়ির ঘর ঝাড়ু দেওয়া, মোছা, রান্না করা, সকলের খেয়াল রাখা, যত্ন করা সব একাই করে তানিয়া। না করে উপায় নেই। আসমা বেগমের বিশ্রী ভাষা শুনতে হবে নয়তো, তবুও কাজ করার পরেও শুনতে হয়। 1 মাস পেরিয়ে যায়। রাতে খাবার খেতে বসেছে সবাই। মাঝার ইসলাম আরাফের দিকে তাকিয়ে বলে, মাস তো পেরিয়ে গেছে, বেতন পাসনি? খেতে খেতেই আরাফ বলে, পেয়েছি তো। তাহলে অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি কেন? সংসার খরচের 20,000 টাকা তো মার কাছে দিয়েছি, বাকি টাকা? খেতে খেতেই বলে, বাকি টাকা আমার নিজের অ্যাকাউন্টে জমা রেখেছি। এখন থেকে প্রত্যেক মাসে সংসার খরচের 20,000 টাকা বাদে বাকি টাকা আমার অ্যাকাউন্টে জমা করব। রেগে আরাফের দিকে তাকিয়ে রইলেন মাঝার ইসলাম। আরাফ একমনে খেয়ে চলেছে। ডাইনিং টেবিলে আর কোনো কথা হয় না। থমথমে মুখে খাওয়া শেষ করে সকলে। খাওয়া শেষ করে মাঝার ইসলাম নিজের রুমে চলে যায়। পেছন পেছন যায় আসমা বেগম। আরাফ গিয়ে বসে সোফায় পাশে বসে ওর ভাতিজা। চাচা ভাতিজা মিলে খুনসুটি শুরু করে। বড়জা নিজের রুমে চলে যায়। তানিয়া ডাইনিং টেবিল গুছিয়ে পরিষ্কার করছিল। মাঝার ইসলামের উচ্চ গলার স্বর ভেসে আসে। ভীষণ রকমের খেপে গেছেন বোঝাই যাচ্ছে। সোফায় বসে থাকা আরাফ শুনতে পায় বাবার উচ্চ গলার স্বর। তানিয়াও শুনতে পায়। মাঝার ইসলাম রেগে বলছেন, পোলারে খাওয়াইলাম, পড়াইলাম, বড় বানাইলাম। এখন রোজগার করতে শিখছে, বিয়ে করছে, আর ধন বড় হয়ে গেছে। 20,000 টাকা দিয়ে সংসার চলে। বিশ্রী ভাষায় আরও অনেক কিছু বলে। চুপচাপ সব শুনে আরাফ আর তানিয়া। তানিয়ার টেবিল পরিষ্কার হতেই আরাফ ভাতিজাকে কোলে নিয়ে উঠে দাঁড়ায়। ভাবির রুমের সামনে গিয়ে ভাতিজাকে ছেড়ে দিয়ে রুমে প্রবেশ করতে বলে। ভাতিজা রুমে প্রবেশ করতেই আরাফ নিজের রুমে চলে যায়। তানিয়া ড্রয়িং রুমের লাইট অফ করে রুমে প্রবেশ করে দেখে আরাফ রুমে নেই, ওয়াশরুমে গিয়েছে বোধহয়। শোয়ার জন্য বেড ঠিক করে নেয়। আরাপ ওয়াশরুম থেকে বের হতেই তানিয়া ওর সামনে দাঁড়ায়। আব্বার অ্যাকাউন্টে টাকা দাওনি কেন? ধন বড় হয়েছে তাই? এটা কেমন কথা বলছো আবার? ভুল কোথায় বললাম? আব্বা রাগারাগি করছে তো টাকার জন্য। রাগারাগি করবে কেন? ব্যাংকে নাকি ওই বান্দরদের টাকায় রাখা আছে, আমার ওই উত্তোলন করে। আমি নাকি ব্যাংকে একটা টাকাও রাখিনি। এই মাসে টাকা দেয়নি বলে এত জ্বলনি উঠেছি কেন? মাদার চোরদের বাচ্চা। ছেলে তো আরও 2জন আছে, তারা টাকা দেয় তার অ্যাকাউন্টে। 20,000 টাকা দিয়ে সংসার খরচ চলবে না কেন? বাড়ির সকলকে আমার একা পালার দায় নাকি? ওরা 2জন খরচ দেবে না? এসব কি ভাষায় বলছো? এসব তো কখনো বলো না তুমি। এসব ভাষার পিএইচডি করানো হয় এই বাড়িতে। এই বাড়িতে থাকবো আর এসব শিখবো না তা তো হয় না। একটু চুপ থেকে আবার বলো, 2-2.5 মাস বেকার ছিলাম, তাতেই সকলের আশরফ দেখা হয়ে গেছে। গত 2টা বছর যে প্রতি মাসে 50 থেকে 55,000 টাকা অ্যাকাউন্টে জমা দিয়েছি, সেগুলো কই? আমার টাকা আমি চাইলেই দোষ? 2,000 টাকা চেয়েছিলাম, মুখের উপর না করে দিয়েছিল বাইঞ্চোদের বাচ্চায়। ব্যাংকে নাকি আমি 1 টাকাও রাখিনি। আরও বলেছিল পারলে এখন 2 টাকা রেখে দেখা ব্যাংকে। প্রথম মাসের স্যালারি পাওয়ার পর যখন তার অ্যাকাউন্টে টাকা জমা দিলাম, আমার এক কলিগ বলেছিল সব টাকা তার অ্যাকাউন্টে না দিতে, অর্ধেক দিতে আর বাকি অর্ধেক নিজের কাছে রাখতে। এভাবে তো সারা জীবন সিঙ্গেল থাকবো না, বিয়ে করতে হবে, বউ বাচ্চা হবে, আরও অনেক কিছু বলেছিল। আমি সেসব কানে তুলিনি। পরবর্তীতে আরও কয়েকজন কলিগ একই কথা বলেছিল, সেসব আমি কানে তুলিনি। এখন বুঝতে পারি ওদের কথা আমার শোনা উচিত ছিল তখন। যদি শুনতাম তাহলে ফকিরের মতো হাত পাততে হতো না আর। টাকা যে সব কিছুর ঊর্ধ্বে তা আমার বোঝা হয়ে গেছে এই কয়েক মাসে। টাকার জন্য আপন বাবা মাও রং বদলায়। 3টা মাস ব্যাংকে টাকা দিতে পারিনি, তাতে এক একজনের আসল চেহারা দেখা হয়ে গেছে। টাকা থাকলে সবাই দাম দেয়, আর টাকা না থাকলে আপন মানুষও দাম দেয় না। আমার কি ধন নাই রে? আমি ধন ছাড়া আজকের পর থেকে সংসার খরচের টাকা বাদে আর 1 টাকাও দেব না আমি। আর বাড়ির সব কাজ একা একা করলে খবর আছে তোমার। এখন আর একা না, তুমি মনে থাকে যেন। কাজ অর্ধেক করবা আর অর্ধেক রেখে দেবা। কেউ করলে করবে, না করলে না করবে, তুমি হাত দিয়ে ধরবা না। কেউ কিছু বললে আমি দেখে নেব। কিছু না দেখে সবাই মাথায় চড়ে বসেছি। এখন মাথায় থেকে আশ্রে ফেলবো সব কটাকে। আরাফকে দেখেছি, তবে আরাফের রাগ দেখেনি কেউ। নরম পেলে সবাই পেয়ে বসে। অনেক রাত হয়েছে, ঘুমাও এখন। কোনো কথা না বলে চুপচাপ বেড়ে গিয়ে শুয়ে পড়ে তানিয়া। রাগ উঠে আসে কিছু বলেই ধমক দিয়ে বসবে। 3 মাস পেরিয়ে যায়। প্রেগনেন্সি 2 মাস পর থেকে তানিয়ার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। যা খায় তাই বমি করে ফেলে দেয়। শরীর শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। বাবার বাড়ি থেকে এসেছে কয়েকদিন আগে। খাওয়া দাওয়া করতে পারে না, শুধু বমি করে। তাই ওর মা এসে নিজের কাছে নিয়ে গিয়েছিল। 20 দিন থেকে এসেছে মায়ের কাছে।
আসার পর থেকে বাড়ির সব কাজ আবার ওকে দিয়েই করায়। তানিয়া বাপের বাড়ি যাওয়ার পর বড় যাও বাপের বাড়ি চলে গিয়েছিল। তানিয়া আসার পর সেও এসেছে। কাজ না করলে শুরু হয় শাশুড়ির বিশ্রী ভাষণ। আমরা তো পোয়াতি হই নাই, আমাদের তো বাচ্চা কাচ্চা হয় নাই, অল্প বয়সে বিয়ে হয়েছিল, আবার পেটে বাচ্চাও এসেছিল। বাচ্চা পেট নিয়ে বাড়ির সব কাজ কাম একা হাতেই করেছি। ননদ দেবরদের পেলেছি, শ্বশুর শাশুড়ি যত্ন করেছি। তারপরেও শাশুড়ি কি জ্বালাই না দিয়েছে সবসময়? ঠিকমতো খেতে দিত না, একবেলা খাইলে আরেকবেলা না খেয়ে থেকেছি। আর এখনকার মাগিরা পেটে একটা আসলেই ভো ছড়িয়ে বসে থাকে, একটা কাজেও হাত দেয় না। কাজ কাম না কইরা না করে পেটের ডারে বড় বানিয়ে ফেলবো, তারপর আর নিজ দিয়ে বের হবে না। ডাক্তারের কাছে নিয়ে টাকা খরচ করে পেট কেটে বের করতে হবে। আনছিলাম এক ফকিনীর বাচ্চা, বাপের তো মুরদ হবে না 2 টাকা মেয়ের পিছনে খরচ করার। আরও যা যা বলে সেসব ভাষায় প্রকাশ করার মতো নয়। এইসব ভাষা যেন শুনতে না হয়, সেজন্য আরাফের নিষেধ করা সত্ত্বেও একাই সব কাজ করে তানিয়া। কিন্তু তবুও প্রায় শুনতে হয় বিশ্রী ভাষাগুলো। ওর সামনে দাঁড়িয়েই ওকে গালিগালাজ করে। বাপ মা 14 গোষ্ঠী তুলে বকাবকি করা তার স্বভাব। 19-20 হলেই শুরু হয় গালিগালাজ। মহিলা মানুষে তার মুখের উপর সব ভাষা, পুরুষ মানুষরাও বোধহয় এইসব ভাষা বলতে লজ্জা পাবে। তানিয়াকে একাই যেসব ভাষায় গালিগালাজ করে তা নয়, বড় যাকেও করে তবে তার সামনে বাসে শুনতে পাবে এরকম ভাবে না। প্রতিবেশীদের সামনে এভাবে গালিগালাজ করে তাকেও তানিয়া শুনেছে বলতে। কারণ বাড়ির ভেতরের ময়লা আবর্জনা ফেলার জন্য তানিয়াকে বাইরে বের হতে হয়, ছাদে যেতে হয়। কিছু সবজি গাছ আছে, সেগুলোতে পানি দেওয়ার জন্য যায়। তখনই কানে ভেসে আসে এইসব কথা। প্রতিবেশীগুলো তার মতোই, তারাও ছেলের বৌদি নিয়ে নিন্দা সমালোচনা করতে ব্যস্ত সবসময়। পরনিন্দা পরচর্চা করাই এদের মূল কাজ। আরাব জানে না তানিয়া একাই বাড়ির কাজ সব করে। ও সকালে বেরিয়ে যায় ফিরতে ফিরতে সন্ধ্যা। ততক্ষণে বাড়ির সব কাজ শেষ করে ফেলে তানিয়া। তাই আরাব জানতে পারে না তার বউটা বাবু পেটে নিয়েই সব কাজ করে এখনো। মেয়েটা খেতে পারে না কিছু। মায়ের কাছে ছিল তখন মা জোর করে মুখে তুলে তুলে এটা সেটা খাইয়েছে। এখন তার মা নেই, বাবার বাড়িও না এটা। মাছের গন্ধ সহ্য করতে পারে না একেবারেই। মাছ কাটতে রান্না করতে ওর জান শেষ। শ্বাস বন্ধ করে যেন মাছ কাটে রান্না করে। তারপরে দুজনের একজনও আগায় না ওকে সাহায্য করতে। নিজের ইচ্ছে মতো কোনো কিছু রান্না করে খেতেও পারে না। সপ্তাহে একদিন যদি মাংস রান্না হয় তো ওই দিনই একটু তরকারি দিয়ে ভাত খেতে পারে মেয়েটা। তাছাড়া বাকি দিনগুলিতে ভর্তা ভাজি দিয়ে ভাত খেতে হয়। দুধ ডিম খেতে গেলে শাশুড়ির ভাষণ শুরু হয় আবার। আমার ছেলে মেয়ে যখন পেট ভরে ভর্তা ভাতও খেতে পেতাম না একবেলা, 2-3 দিন পর একদিন ভাত চোখে দেখতাম হালি হালি ননদ দেবরের মুখে দেওয়ার আগে শেষ হয়ে যেত সেই ভাত। আর এখনকার মাগি গো, দুধ ডিম তারও কত কিছু খাওয়া লাগে যে হিসাব নাই। আমি যে এরকম শ্বশুর বাড়িতে পড়েছিলাম, ওই রকম বাড়িতে পড়লে বুঝতো আমারই যেমন জ্বালাইছে শয়তান খান। নো বাটুল্লা বুড়ি, যে জ্বালার ভাত খেয়ে এসেছি আমি। এখনকার নাংকুরানি মাগি গো, অমনে জ্বালায় 2 দিনও জামাই বাড়ির ভাত খেতে পারবে না। কিছু কই না তাতে, যেমন অন্য মানুষরা ছেলের বউতে যেভাবে জ্বালায় সেভাবে জ্বালাইলেই কি করতো আল্লাহ জানে। শাশুড়ি মুখে এমন কথা শোনার পর থেকে দুধ ডিম খাওয়ার রুচি হয় না তানিয়ার। আরাফ এনে দিলেও খায় না। তানিয়ার মাঝে মধ্যে ভীষণ হাসি পায় শাশুড়ি মায়ের কথা শুনে। সে নাকি জ্বালায় না, মানুষ এর থেকে বেশি জ্বালায় নাকি ছেলের বউকে। তানিয়া দেখেনি নিজের চোখে, নিজের শাশুড়িকে দেখেছে শুধু এমন করতে। কাজ করতে হবে বলে শাশুড়ি সবসময় বলে। আমি এত বছর সংসারে অনেক কাজ করেছি, কাজ করতে করতে শরীর ক্ষয় হয়ে গেছে। বয়স হয়েছে, এখন আর কোনো কাজ করতে পারবো না। কয়টা কয়টা খাবো আর চুপচাপ বসে থাকবো। অথচ কয়েক ঘন্টা পর আবার বলে আমার কি বয়স হয়েছে, হাত পা শরীরে চামড়া কেমন কুঁচকে যাচ্ছে, কি হয়েছে কে জানে। খাওয়া দাওয়া ঠিক মতো হয় না। দুধ ডিম ফলমূল কম খাওয়ার কারণে এমন হয়েছে। দুধ ডিম বেশি বেশি খেতে হবে। অমুকরা তমুকরা আমার থেকে বয়স্ক, তারপরে ওদের চামড়া কি সুন্দর টান টান, কাজ করার সময় বুড়ো হয়ে যায়। আর এমনিতে সে যুবতী মেয়ে হতে চায়, তা নাকি বয়স হয়নি। অথচ তার ছেলে বড় বয়স 35 বছর, মেজো ছেলের 28 আর ছোট ছেলে 23, মেয়ের 21। তারপরেও সে যুবতী থাকতে চায়। 50 বছর পার করে গেলেও তার হাত পা শরীরের চামড়া কুঁচকাবে না। আগের দিন দুপুরে শুধু আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছে তানিয়া। রাতেও সকলের খাওয়ার পর শুধু আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছে। এক টেবিলে বসে সকলের সাথে এখন আবার খাবার খায় না তানিয়া। সবাই মাছ দিয়ে ভাত খায়, সেসবের গন্ধ নাকে আসলেই বমি আসে তানিয়ার। রান্নাটাই করে অনেক কষ্টে। খাওয়ার সময় গন্ধ নাকে আসলে আর খাওয়া হয় না। পেটের ভেতরে যা থাকে সেসবও বেরিয়ে আসে গলা দিয়ে। তাই সকলের খাওয়া শেষেই খায়। সকালেও আলু ভর্তা দিয়ে ভাত খায় তানিয়া। আলু ভর্তা আর মাছ ভাজা করেছিল শুধু। মাছ তো তানিয়া খেতে পারে না, তাই ভর্তা দিয়েই খায়। আরাব ভর্তা ভাজি দেখে অফিসে চলে গেছে। বড় জায়ের মাছ এনেছে আজকে একটু আগেই, তাই দুপুরে ভালো মন্দ খাবার রান্না হবে। রান্নার সব কিছু গুছিয়ে দেয় তানিয়া। বড় যা রান্না করবে আজ তার মায়ের জন্য।
দুই রকমের মাছ রান্না হবে এখন, মাংস রান্না হবে বিকেলে। তানিয়া নিষ্পলক চোখে তাকিয়ে থাকে রান্নার জন্য মাছ রাখাগুলোর দিকে। ও কি খাবে দুপুরে? একটানা 3 বেলা ভর্তা ভাত খেয়েছে, এখন আর ভর্তা ভাত খেতে ইচ্ছে করছে না। এখন গলা দিয়ে নামবেও না ভর্তা ভাত। ডালও নেই, শেষ হয়ে গেছে। খেয়াল হয় শুটকি মাছ আছে ছোট ছোট, ফ্রিজে লাউ শাকের ডগার ডাটা আছে কয়েকটা, সেগুলো বের করে বেছে কেটে নেয়। তখন রান্নাঘরে প্রবেশ করে বড়জা, তার পেছন পেছন আসে তার মা, একটু পর শাশুড়ি আসমা বেগমও আসেন। লাউ শাকের ডগার ডাটা দেখে বলেন, এগুলো বের করেছো কেন? শুটকি দিয়ে রান্না করব। কেন? আমি কি খাবো দুপুরে, সেজন্য রান্না করব। সেটা দিয়ে কত যায়? 2 বেলা ভর্তা ভাত খাওয়া যায় না? সকালে একবার ভর্তা ভাত খেয়েই সেটা শুকিয়ে গেছে। 2 বোদের মাছ রান্না হচ্ছে দেখো না। সবকিছু একেবারেই ঢোকানোর চিন্তা। বাপের বাড়ি থেকে এনে খাও, তা এনে খেতে ইচ্ছে করলে। চিল্লিয়ে চিল্লিয়ে কথাগুলো বলেন আসমা বেগম। তারপর গজগজ করতে করতে, গালিগালাজ করতে করতে চলে যান রান্নাঘর থেকে। কোনো কথা না বলেই কেটে রাখা ডগার ডাটাগুলো পলিথিনে ভরে ফ্রিজে তুলে রেখে দেয় তানিয়া। গলগল করে 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ে পানি। উল্টো দিক ফিরে দাঁড়িয়ে চোখের পানি মুছতে থাকে, কিন্তু অবাধ্য চোখের পানি আবার বেরিয়ে আসে। মেয়ে হয়ে জন্মানোটা কি ভুল, দোষের? বড়জা আর তার মাও থমথমে মুখে দাঁড়িয়ে আছে। রাতের খাবার খেয়ে উঠেছে সবাই। রাতের খাবারটা পেট ভরে খেয়েছে তানিয়া। বাপের বাড়ি থেকে আসার পর আজকে পেট ভরে খেলো, সাথে তৃপ্তিও পেয়েছে। আর যাই হোক, বড়জা মাংস ভালো রান্না করে, তাছাড়া অন্য কিছু ভালো রান্না করতে পারে না। আরাপের খাওয়া বাকি আছে। সন্ধ্যার পর বাড়ি থেকে বেরিয়েছে, এখনও ফেরেনি। কখন ফিরবে কে জানে। আরাপের বড় বদঅভ্যাস হলো প্রায় রাতে এশার নামাজের আগে বাড়ি থেকে বেরিয়ে যায়। নামাজ আদায় করে ফিরে 10টার পর। বন্ধুদের সাথে না ঘুরলে তার ভালো লাগে না। আর বন্ধুগুলো হয়েছে আরাফের। সন্ধ্যার পর থেকে কলের পর কল করতে থাকে বাড়ি থেকে বের হওয়ার জন্য। না হলে গেটের সামনে দাঁড়িয়ে গলা ছেড়ে ডাকতে থাকে। এই রাতের বেলা বাড়ির বাইরে থাকার জন্য বাবা মা আর তানিয়ার কাছে বকা খেয়েছে অনেক, কিন্তু ওর পরিবর্তন নেই। 2-3 ঘন্টা বাড়ির বাইরে থাকবেই রাতে। আর কখনো কখনো এশার নামাজ আদায় করে বাড়ি ফিরে আসে। ছুটির দিন ছাড়া পরিবারের সাথে আরাফের খাওয়া খুব কমই হয়। অফিসের জন্য সকালে তাড়াহুড়ো করে একা একাই খায়, দুপুরে খায় ক্যান্টিনে, আর রাতে মাঝে মধ্যে সকলের সাথে খায়, তো আবার মাঝে মধ্যে একা একা খায় বাহির থেকে এসে। কখনো কখনো তানিয়া খাবার বেড়ে দেয়, তো কখনো আবার বেড়ে খেয়ে ঘুমিয়ে যায়। ক্লান্ত থাকায় বেশি রাত জাগতে পারে না। আবার কখনো কখনো আরাফ নিজেই বেড়ে খায়। সকলের সাথে না খাওয়ার কারণে আরাফ তানিয়ার খাবারের দিকে খুব একটা খেয়াল রাখতে পারে না। তবে প্রতিদিন জিজ্ঞেস করে কি কি খেয়েছে, দুধ ডিম খেয়েছি কিনা। না খেয়েও স্বীকার করে তানিয়া। কি করবে বুঝতে পারে না। যদি বলে খানি, তাহলে আরাফ ওর মায়ের সাথে রাগারাগি করবে, আর ওর মা সেই সবের ঝাল উঠাবে তানিয়ার উপরে। তার বিশ্রী ভাষা তানিয়া শুনতে চায় না, তাই সব সহ্য করে নেয়। সুখ একদিন আসবে, এই ভেবেই সবর দেয় তানিয়া। মুখে মুখে তর্ক করার অভ্যাস নেই তানিয়ার। পরিবারের সাথে আরাফের রেশারেশি হোক চায় না তানিয়া। এমনিতেও কয়েক মাস ধরে পরিবারের সাথে ভালো সম্পর্ক না আরাফের। আরাফের মা আরাফের অগোচরে সারাদিন বকাবকি করে আরাফকে। আরাফের সামনে তানিয়াকেও বকাবকি করে না। আরাম বাড়িতে থাকলে খুব বেশি কাজও করতে দেয় না, যা করে সব আরাফের অগোচরে। বোকা তানিয়ে ঝগড়াঝাটি ঝামেলা হবে বলে কিছু বলেও না আরাফকে। ছেলের সামনে আসমা বেগম ভালো মা, ভালো শাশুড়ি সেজে থাকে। সে জানে আরাফ তাকে অনেক ভালোবাসে। 3 ছেলের মধ্যে আরাফ তাকে বেশি ভালোবাসে, আর এই কারণেই বেশি কিছু বলে না আরাফ। ছোটবেলা থেকে মায়ের প্রতি ওর ভীষণ টান। আরাফের মন ভালো, মানুষকে মাফ করে দেয় দ্রুত। সেখানে তারা বাবা মা, তাদের উপর কতদিন বা রেগে থাকবে। আগের রেশারেশি কবে ভুলে গেছে আরাফ। মাঝে মধ্যে কানে ভেসে আসে একটু একটু কথা, তবে সেসব কানে নেয় না। মাঝার ইসলামের অ্যাকাউন্টে টাকা না দেওয়ার কারণে এখনও মাঝে মধ্যে রাগারাগি করেন। আগে বেশি টাকা পেত হাতে, মেজু ছেলে অ্যাকাউন্টে টাকা জমা দিলেই উঠিয়ে নিয়ে আসতো। বেহিসেবে সেই টাকা খরচ করত, তবে সংসারে খরচ করতো না। মাঝার ইসলাম বাইরে টাকা ওড়াতেন, পকেট ভরে টাকা নিয়ে বের হতেন বাড়ি থেকে। চায়ের দোকান, হোটেল, বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধবদের পেছনে খরচ করতেন। সমাজের চোখে ধনী উদার মনের সাজতেন। ছেলের রক্ত জল করে ইনকাম করা টাকা খরচ করে। সপ্তাহে 500 বাড়ির জর্দার পেছনে অনেক টাকা খরচ করেন। স্বামী স্ত্রী দুজনেই পান খান। ছেলের বউরা দোকানের সদাই খেলে টাকা বাড়তি খরচ হয়, আর তারা হাজার হাজার টাকার 500 বাড়ির দরজা খেলে বাড়তি খরচ হয় না। অন্যের পেছনে টাকা উড়াতে বাড়তি খরচ হয় না। মাসে 20 থেকে 25,000 টাকা অন্যের পেছনেই খরচ করতেন মাঝহার ইসলাম। এখন আর তা করতে পারে না। এখন সবাই হিসেব করে টাকা দেয়। বড় 2 ছেলে দেয় 20,000 করে, আর ছোট দেয় 10,000, কারণ ছোট ছেলের বউ নেই। আর ওই 2 ছেলে আগে থেকেই সংসারের খরচ বাদে বাকি টাকা নিজেদের কাছে রেখে দেয়।
তারা হয়তো আগেই বুঝতে পেরেছিল বাপের কাছে টাকা দিলে সেগুলো আর পরে থাকবে না, বাড়ি ফিরে কামলা দিয়ে খেতে হবে। দেরি করে হলেও আরাপও বুঝতে পেরেছে এটা। স্যালারির সব টাকা বাবার অ্যাকাউন্টে দিত বিশ্বাস করে। বাবা মাকে বিশ্বাস না করলে সন্তান এই পৃথিবীতে কাকে বিশ্বাস করবে? সন্তানের সবচেয়ে ভরসার স্থানই তো বাবা মা। কিন্তু সেই বাবা মা ওর বিশ্বাস ভঙ্গ করে দিয়েছে, টাকা তুলে খরচ করে ফেলেছে। আরাফ তবুও কিছু বলতো না। কিন্তু মাঝার ইসলাম যখন বলেছেন ওই টাকা আমার টাকা, আমি খরচ করেছি, পারলে এখন 2 টাকা রেখে দেখা, এই কথাগুলোই সবচেয়ে বেশি খারাপ লেগেছে আরাফের। জেদ লেগেছিল যখন, সেই জেদের আর টাকা দেয়নি বাবার অ্যাকাউন্টে। রাতে 10টার পর বাড়ি ফিরে আসে আরাফ। মাঝার ইসলাম টিভি দেখছেন। আরাফ ফিরে আসতেই কিছু সময় বকাবকি করেন, এত রাত অবধি বাইরে থাকার জন্য। সকালে উঠেই তো অফিসে বেরোতে হয়, বিশ্রাম না নিয়ে বাইরে ঘুরে বেড়ানোর কি দরকার? আরাফ চুপচাপ শুনে বাবার বকা। মাঝার ইসলাম টিভি অফ করে নিজের রুমে চলে যান। আরাফ ডাইনিং টেবিলের কাছে এসে এগিয়ে যায়। তরকারি জমে গেছে। তরকারির বাটি নিয়ে রান্নাঘরে যায়। তরকারি গরম করে ভাতের ওপর নিয়ে প্লেটে হাত দিয়ে নিজের রুমে চলে আসে। আবার গিয়ে লাইট অফ করে দিয়ে আসে। ডোর লক করে বেডের কাছে এগিয়ে যায়। তানিয়া বিভোর হয়ে ঘুমিয়ে গেছে। তানিয়ার মুখটা দেখলে আরাফের ভীষণ মায়া হয়। মশারির কোণা খুলে মশারি শুয়ে দেয় তানিয়ার ওপর থেকে। ঝুঁকে গিয়ে চুমু খায়। ঘুম হালকা হয়ে আসে তানিয়ার। ঘুম চড়ানো চোখে তাকায়, তবে ঘুমের কারণে চোখের পাতা খুলে রাখতে পারছে না। অস্পষ্ট স্বরে কিছু বলে, কিন্তু আরাফ বুঝতে পারে না। মাঝে মধ্যে বাহির থেকে এসে যখন ঘুমন্ত তানিয়াকে চেপে ধরে চুমু খায়, তখন তানিয়া ঘুমের ঘরে অস্পষ্ট স্বরে কিছু বলে, কিন্তু আরাফ একবারও বুঝতে পারে না তানিয়া কি বলে। ঘুম ছুটে যাওয়ার পর তানিয়া যখন স্মরণ করে অস্পষ্ট স্বরে আরাফকে কি বলেছিল, তখন নিজে নিজেই হাসে। এটা তানিয়ার ছোটবেলার অভ্যাস। ঘুমের মধ্যে কেউ ওকে ডিস্টার্ব করলে এভাবে অস্পষ্ট স্বরে কিছু বলে সবসময়। আরাফ অষ্টম থেকে ফ্রেশ হয়ে এসে প্লেট নিয়ে বসে বেডের ওপর। প্লেট পাশে রেখে টেনে উঠায় তানিয়াকে। দুলতে দুলতে বসে থাকে তানিয়া। জানে আরাফ এখন কি করবে, নিজে খাবে, সাথে ওকেও খাওয়াবে। অনেক আগে থেকে আরাফ এটা করে। যেদিন বড় মাছ আর মাংস রান্না হতো আর আরাফ রাত করে বাড়ি ফিরত, সেদিনও এভাবে তানিয়াকে টেনে তুলে খাইয়ে দিত আর নিজেও খেত। এখন যেহেতু তানিয়া মাছ খেতে পারে না, তাই মাংস রান্না হলে জোর করে নিজের সাথে খাওয়ায়। আজকে তার ব্যতিক্রম নয়। তানিয়া না করলেও শোনে না আরাফ। ঘুমে দুলতে দুলতেই খায় তানিয়া। অর্ধেকের বেশি মাংস তানিয়াকেই খাওয়ায়। বেশি করে বেড়ে নিয়ে এসেছিল তানিয়ার জন্য। পানি খেয়ে মুখ মুছে দিতে তানিয়া শুয়ে পড়ে। বেচারি ছোট থেকেই ভীষণ ঘুম কাতুরে। আগে তো পড়তে বসলে বইয়ের উপরে ঘুমিয়ে যেত সন্ধ্যার পরপর। ওর মা কোনোভাবে ওকে রাতের খাবার খাওয়াতে পারতো না সেদিন। খাইয়ে দিলেই খেত না। ঘুমের ঘরে মাকে ধমকাধমকি করতো, অস্পষ্ট স্বরে অনেক কিছু বলতো। আরাফ প্লেট গ্লাস রেখে হাত ধুয়ে এসে মশারি টাঙিয়ে আবার লাইট অফ করে তানিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। যত দিন যাচ্ছে তানিয়ার পেট ধীরে ধীরে উঁচু হয়ে উঠছে। শীতের আগমন ঘটেছে এখন। সকালবেলা 8টার আগে তানিয়াকে রুম থেকে বের হতে দেয় না আরাফ। চেপে ধরে নিয়ে শুয়ে থাকে। মা ভাবি যখন ওঠে না, তখন ওর বউ কেন উঠবে? ফজরের নামাজ আদায় শেষে জোর করে ধরে নিয়ে কম্বলের নিচে শুয়ে থাকে। অফিসের সময় শোয়া থেকে উঠে দ্রুত ফ্রেশ হয়ে বেরিয়ে যায় খাবার না খেয়ে। তারপর তানিয়া রান্না করে। খেতে খেতে সকালের খাবার খেতে অনেক দেরি হয়ে যায়। আরাফ রুমে টোস্ট, বিস্কুট, কেক হাবি যাবে এনে রাখে। সকালে নিজে খায়, তানিয়াকেও জোর করে খাওয়ায়। বাকি সবাই নিজেরা এনে খেলে খাবে, না খেলে না খাবে। ওর ঠেকা পড়েনি সবাইকে এনে খাওয়ানোর। টাকা দেয়, যার যার টাকা কিনে এনে খাক। তবে মাঝে মধ্যে মায়া করে মাকে বিস্কুট এনে দেয়। যদি ওর বাবাও নিয়ে আসে রোজ, তবুও আরাফ এনে দেয়। ভাতিজাকে দোকানে নিয়ে গিয়ে খাওয়ায়, তবে ভাবিকে এনে দেয় না। ভাবির ওপর ভীষণ রাগর। তানিয়ার শাশুড়ি আসমা বেগম বড় মুখ করে সবসময় বলেন, তার 3 ছেলের 1 ছেলেরও মেয়ে হবে না, 3 ছেলের শুধু ছেলে হবে। তানিয়ার বা বড় যা বলে না কিছু, আল্লাহ তালা যা দেন দেখা যাবে পরে। মাঝার ইসলাম সবসময় বলেন তানিয়ার মেয়ে হবে। বাবু পেটে এসে শোনার পর থেকেই তিনি এই কথা বলেন যে তানিয়ার মেয়ে হবে। এত কনফিডেন্স নিয়ে বলার কারণ জিজ্ঞেস করলে মাঝার ইসলাম বলেন, আমি তানিয়াকে একটা ডিম খাইয়েছি কালো মুরগির। তানিয়া হেসে বলতো, কালো মুরগির ডিম খেলেই মেয়ে হয় নাকি? না, কিন্তু তোমাকে আমি যে ডিম খাইয়েছি সেটা কালো মুরগির ডিম হলেও সাধারণ ডিম ছিল না। তুমি দেখে নিও, তোমার মেয়ে হবে। তানিয়ার শ্বশুর জাদুমন্ত্র জানেন, কবিরাজি করেন সে। তার কাছে অনেক মানুষ আসে এইসব করানোর জন্য। হয়তো ব্ল্যাক ম্যাজিকও করেন, তবে শিওর না। আবার কারো ক্ষতিও করেন না, ভালোর জন্যই করেন এসব। তবে ব্ল্যাক ম্যাজিক তো ব্ল্যাক ম্যাজিকই। এসব কুফরি কালাম করা হারাম। এখন আল্লাহ তালা ভালো জানেন সেই কি করেন। আরাফ বিশ্বাস করেন এইসব। ওর সামনে ওর বাবা এসব করে না। করলে রাগারাগি করে আরাফ। আগে থেকে তানিয়ার বমি কমে গেছে। এখন আর আগের মতো বমি হয় না।
তবে মাছ খেতে পারে না এখনো। আগের চেয়ে কিছুটা সাহস হয়েছে এখন। শাশুড়ির দু একটা কথার উত্তর দেয়, তাই বেশি কিছু বলে না এখন। ডোর ঢুকেছে যদি আরাফকে বলে দেয়, কিন্তু তানিয়ার আড়ালে বকাবকি গালিগালাজ ঠিকই করে। তানিয়ার কানে ভেসে আসে মাঝে মধ্যে, কারণ তানিয়ার শাশুড়ি নিচু গলায় কথা বলতে পারে না, বড় গলা করে বলে, আর তানিয়ার কানে ভেসে আসে। বাড়িতেও গজগজ করে, তবে সেসব এখন আর গায়ে মাখে না বেশি। স্বাস্থ্য বেড়েছে আগের চেয়ে তানিয়ার। শ্বশুর আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে। তানিয়াকে এটা সেটা এনে দেয় খাওয়ার জন্য, বড় যাকেও এনে দেয়। খাওয়া দাওয়া নিয়ে কষ্ট করে না এখন নিজেও। নিজের যা খেতে ইচ্ছে করে সে সেটাই রান্না করে খায়। যদিও খাওয়ার প্রতি এখনও তানিয়ার আগ্রহ নেই, জোর করে খায় বাবুর সুস্থতার জন্য। 6 মাস হলেই পেট সেই অনুযায়ী বড় হয়নি। এখনও রান্না করা, থালা বাসন ধোয়া তানিয়াকেই করতে হয়। ও না ধুলে থালা বাসন হাঁড়ি পাতিলের মধ্যে কেউ হাত দেয় না। মাঝে মধ্যে বড় যা রান্না করে, তবে থালা বাসনে হাত দেয় না। শ্বশুর শাশুড়ির সেবা যত্ন তানিয়াকেই করতে হয় এখনও। শ্বশুরের কাপড় চোপড় ময়লা হয়ে স্তূপ জমে যায়, হাত দেয় না কেউ। শাশুড়ি নিজের কাপড় চোপড় ধোয় না, জমা করে রেখে দেয়। বড়জাতেও ওই সব জামা কাপড়ের মধ্যে জীবনেও হাত দেবে না, ওকেই ধুতে হয়। তবে আরাফ নিজের কাপড় চোপড় এখন নিজেই ধুয়ে দেয়। তানিয়ারগুলো ধুয়ে দিতে চায়, কিন্তু তার আগে তানিয়া নিজেই ধুয়ে দেয়। হাজব্যান্ডকে দিয়ে নিজের জামা কাপড় ধোয়ানোর মতো মেয়েও না। সময় গড়ায়, তানিয়ার ডেলিভারির সময় হয়ে আসে। সকাল থেকে মাজা আর পেটে হালকা হালকা ব্যথা করছিল। সেই ব্যথা নিয়ে সবাইকে সকালে রুটি বানিয়ে খাইয়েছে। তানিয়ার পাশে দাঁড়িয়ে আরাফ রুটি খায় ডিম ভাজি দিয়ে। জোর করে কয়েকবার তানিয়ার মুখেও পড়ে দেয়। তানিয়াকে অস্বাভাবিকভাবে নড়াচড়া করতে দেখে বেশ কয়েকবার জিজ্ঞেস করে কি হয়েছে। কিছু হয়নি বলে ব্যাপারটা উড়িয়ে দেয় তানিয়া। 20 দিন আগে তানিয়াকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন তানিয়ার বাবা মা। জোর করে নিয়ে যেতে পারেনি আরাফের কারণে। ও কিছুতেই তানিয়াকে যেতে দেবে না। সবাই রাজি হলেও আরাফ কোনোভাবেই রাজি হয় না। গতবার যখন তানিয়া বাবার বাড়ি গিয়েছিল, তখন 20-25 দিন থেকে এসেছিল। ওই সময়টা তানিয়াকে নিয়ে আজে বাজে স্বপ্ন দেখত আরাফ। ঘুম থেকে লাফে লাফে উঠত, কখনো কখনো ভয়ে আতঙ্কে চোখ দিয়ে পানি বেরিয়ে আসতো। তানিয়াকে কল করে রাগারাগি করতো চলে আসার জন্য। নিতে যেতে চাইলে তানিয়াও না করতো আরও কয়েকদিন পর আসবে। তখন থেকে ভয়ে আতঙ্কে দিন কাটে আরাফের। চলবে। বাস্তব ঘটনা অবলম্বনে লেখা। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।